আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। ভোটের আগে জোট, পর্দার আড়ালে চলছে আন্ডারস্ট্যান্ডিং। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স। ভোট দিতে 1,93,000-এরও বেশি প্রবাসী নিবন্ধন সম্পন্ন, বাড়ানো হলো নিবন্ধনের সময়। স্বৈরাচার পতন দিবস আজ, ডিসিরাই হচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি, আফগানিস্তানে 4 জন নিহত। ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের মধ্যে জোট বা সমঝোতার আলোচনা যেমন চলছে, তেমনি নির্বাচনের পর সরকার গঠনের সময় সেখানে সব দলের প্রতিনিধিত্ব যাতে থাকে, এরকম একটা বিষয়ও আলোচনায় উঠে এসেছে। জোটে থেকে ভোটে অংশ নেয়া ও নির্বাচন পরবর্তী সরকারের জায়গা পাওয়ার আলোচনা সমান্তরালে চলছে। আগামী নির্বাচনের আগে জোটের রাজনীতি এবং নতুন জোট গঠন প্রসঙ্গে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর এই কথা জানিয়েছেন। তিনি বলেন, একটা তৎপরতা চালাচ্ছি, সেটা অভ্যন্তরীণভাবে বা বলতে পারেন কিছুটা পর্দার আড়াল থেকে। আগামী নির্বাচনে বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দল আমরা যেন নিজেরা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে নির্বাচনটা করতে পারি এবং নির্বাচন পরবর্তী যে সরকার গঠন হবে সে সরকারে যেন গণ অভ্যুত্থানে অংশীজন সকলের প্রতিনিধিত্ব থাকে। যেটা বিএনপির ঘোষণা যে জাতীয় সরকারের সাথে অনেকটা মিল আছে। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, নির্বাচন করাটাই কিন্তু এবার সংকট থেকে উত্তরণের একমাত্র পথ নয়। নির্বাচনের পরও এই দেশকে স্থিতিশীল রাখা, দেশের উন্নয়ন, অগ্রগতি এবং সরকারের স্ট্যাবিলিটি ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। শনিবার গণমাধ্যমকে তিনি সব তথ্য জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তিনি কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এ বিষয়ে যোগাযোগ রক্ষা করছেন। এনামুল হক চৌধুরী বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে, সেভাবে তারা এখন প্রস্তুত রয়েছে। এখন মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডাম বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সবকিছুই কাতার কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে। এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আসছে এটা ঠিক আছে, আমরা নই, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, ফলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া আরও বিলম্বিত হতে পারে। জানা গেছে, মেডিকেল বোর্ড ও বিশেষজ্ঞ চিকিৎসকরা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে বিদেশ নেওয়া হবে না। একাধিক চিকিৎসকের সঙ্গে আলাপ করে জানা যায়, বিএনপি চেয়ারপারসন এখনও ফ্লাই করার সক্ষমতা অর্জন করেননি, সেজন্য লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে। তবে তারা জানান, গত 2 দিনে মেডিকেল বোর্ড কিছু পরীক্ষা করেছে, তার প্রতিবেদনও তারা পর্যালোচনা করছেন। গতকাল 2 দফা মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিয়তই বোর্ডের সভায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়মিত প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। শনিবার বেলা 11টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে তথ্য জানা যায়। আগামী 22 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে ইসি। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে 25 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন বিশ্বের যে কোনো জায়গা থেকেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন করতে পারেন। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত 1,93,874 জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। 6 ডিসেম্বরকে অবিস্মরণীয় এক দিন হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, 1990 সালের এই দিনে রক্তাক্ত পিচ্ছিল পথে অবসান হয়েছিল স্বৈরশাসনের। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, এরশাদ 1982 সালের 24 মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র হত্যা করে অসাংবিধানিক শাসন জারি করেছিলেন। তিনি বলেন যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের, যার সূচনা করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একনায়ক হুসাইন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন। তারেক রহমান বলেন, গণতন্ত্র
গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন, গড়ে তোলেন এক দুর্বার গণ আন্দোলন। এরই ধারাবাহিকতায় 1990 সালের 6 ডিসেম্বর ছাত্র জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হয়। গণতন্ত্র পুনরুদ্ধারের এই স্মরণীয় দিনে তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যাতে আর পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে পোস্টে তিনি আহ্বান জানান। এদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকরা। এই নির্বাচনে রিটার্নিং অফিসারদের দায়িত্বে ইসির নিজস্ব কর্মকর্তা নিয়োগের দাবি তুলেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশনের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। তবে এই দাবি আমলে না নিয়ে রিটার্নিং অফিসারের দায়িত্বে ডিসিদের এই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সূত্রে তথ্যের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সূত্র বলছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 11 ডিসেম্বর তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। কমিশনের তফসিল অনুযায়ী 8 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব সিদ্ধান্ত আগামীকাল রবিবার কমিশন সভায় গ্রহণ করবে নির্বাচন কমিশন। সেদিনই রিটার্নিং অফিসার নিয়োগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে। নিরাপত্তা, প্রশাসনিক দক্ষতা ও মাঠ পর্যায়ের সমন্বয়ে সক্ষমতার কারণে রিটার্নিং অফিসারদের দায়িত্বে জেলা প্রশাসকদের এই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এদিকে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ফের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়। নিজেদের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর তারা একে অপরের দিকে গুলি ছুড়েছে। গোলাগুলির ঘটনা নিশ্চিত করেছে দুদেশ। এতে আফগানিস্তানের বোলদাক বিভাগে 4 জন নিহত হয়েছেন। তারা বেসামরিক সাধারণ নাগরিক ছিলেন বলে জানিয়েছে কাবুল। স্থানীয় সময় রাত 10:30টার দিকে গোলাগুলি শুরু হয়ে প্রায় 2 ঘন্টা পর থামে। গত অক্টোবর থেকে উত্তপ্ত হয়ে আছে পাক আফগান সীমান্ত। এই মাসে ব্যাপক সংঘর্ষে 2 শতাধিক মানুষ নিহত হন। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘাত থামে। 2 দিন আগে সৌদি আরবে আবারও শান্তি আলোচনায় বসে দুদেশ, কিন্তু এতেও কোনো ব্রেক থ্রো পাওয়া যায়নি। এরপরই গতকাল রাতে আবারও গোলাগুলির ঘটনা ঘটল। কান্দাহার প্রদেশের বোলদাক বিভাগের গভর্নর 4 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই ঘোষণা দেন। সেই সঙ্গে তিনি ইমরান খানকে যুদ্ধ উন্মাদনায় আক্রান্ত উগ্রপন্থী হিসেবে আখ্যা দেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে তারার বলেন, কারাগারের নিয়ম অনুযায়ী বন্দীদের সাক্ষাৎকার হয়। এখন কোনো সাক্ষাৎ নেই, সব সাক্ষাৎ বন্ধ। কারাগারের বাইরে আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে কেউ চেষ্টা করলে তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। পাক তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের কর্তৃত্ব পুনরুদ্ধারে এখনই সময়। কোনো জেল সাক্ষাৎ হবে না, কোনো জমায়েতেরও অনুমোদন দেয়া হবে না। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।